আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের 143তম পর্ব। আজকের পর্বে আমরা আমাদের দেশের ভ্যাট সিস্টেমের একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের দেশের ভ্যাট সিস্টেমে একটা সমস্যা হলো যথেষ্ট সচেতনতা সৃষ্টি হয়নি। মানুষ এখনো ভ্যাট সংক্রান্ত বিধিবিধান স্পষ্টভাবে বোঝে না, যার ফলে তারা পরিপালন করে না। এই নিয়ে নানান ধরনের জটিলতার সৃষ্টি হয়। একটা ভালো ভ্যাট সিস্টেম পরিচালনা করতে হলে, শুধু ভ্যাট সিস্টেম না, একটা ট্যাক্সেশন সিস্টেম পরিচালনা করতে হলে বিধিবিধান সম্পর্কে সবাইকে জানতে হবে, বেসিক বিষয়গুলো জানতে হবে। একজন সিটিজেন, একজন নাগরিকের একটা বিষয়ে বিশেষজ্ঞ হওয়া সম্ভব, কিন্তু সব বিষয়ে তার বিশেষজ্ঞ হওয়া সম্ভব না এবং প্রয়োজনও নেই। কিন্তু সব বিষয়ে সাধারণ জ্ঞান তার থাকতে হবে। তার ট্রাফিক রুলস সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে, তার স্বাস্থ্য সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে, তার বেসিক আইনগুলো সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে, তার ভূগোল, ইতিহাস, সাধারণ অর্থনীতি, সাধারণ গণিত, এগুলো সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে। একইভাবে ট্যাক্সেশন সম্পর্কে, ভ্যাট সম্পর্কেও তার সাধারণ জ্ঞান থাকতে হবে। আমাদের দেশে আমরা এখনো এতটুকু ভ্যাট শিক্ষা বিস্তার করতে পারিনি, তাই এ ধরনের জটিলতাগুলো প্রায় আসে। এরকম একটা জটিলতা নিয়ে আজকে আলোচনা করব, সেটা হলো হাসপাতাল সেবার উপরে ভ্যাট নেই। আমাদের দেশে বর্তমানে হাসপাতাল সেবার উপরে ভ্যাট নেই। হাসপাতাল যে সেবা দেয়, হাসপাতালে একটা রোগী ভর্তি হয়, একটা রোগী ভর্তি হলে সে রোগীকে হাসপাতাল নানান ধরনের সেবা দেয়। সেবা দিয়ে হাসপাতাল তার কাছ থেকে চার্জ নেয়, ফি নেয় বা সেবার মূল্য নেয়। এই মূল্যের উপরে ভ্যাট নেই। একসময় ভ্যাট ছিল, এরপরে একটা মামলা হয়, হাইকোর্টে একটা মামলা হয়, সেই মামলায় সরকার হেরে যায়। এরপরে হাসপাতালের উপরে ভ্যাট নেই, বর্তমানে হাসপাতালের উপরে ভ্যাট নেই। প্রশ্ন হলো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকের আলোচনা হলো যে হাসপাতালে ভ্যাট নেই, এরপরও হাসপাতালে ভ্যাট অফিসার চিঠি লেখে, হাসপাতালে ভ্যাট অডিট করা হয়, হাসপাতালকে ভ্যাট দিতে বলা হয়। এটা কেন? আমার কথাটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারেননি। এটাই হলো আজকের আলোচনা, যে হাসপাতালে ভ্যাট নেই, তারপরও হাসপাতালে কেন ভ্যাট অফিসার চিঠি লেখেন, কেন হাসপাতালে ভ্যাট অডিট করে, কেন হাসপাতালকে ভ্যাট না দেওয়ার জন্য ডিমান্ড করা হয়, এই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। ভ্যাটের সাধারণ বিধান কি? ভ্যাটের সাধারণ বিধান হলো যে ভ্যাট প্রদান করবে ক্রেতা। পণ্য বা সেবার ক্রেতা যখন পণ্য বা সেবা ক্রয় করবেন, তখন ক্রেতা ভ্যাট প্রদান করবেন। ক্রেতা ভ্যাট কার কাছে প্রদান করবেন? ক্রেতা মূল্য এবং ভ্যাট বিক্রেতার হাতে দিয়ে আসবেন। বিক্রেতা সারা মাস মূল্য এবং ভ্যাট তার কাছে রেখে দিবেন। মাসের শেষে বিক্রেতা হিসাব করে দেখবেন যে তিনি সারা মাস কত ভ্যাট কালেকশন করেছেন। হিসাব করে দেখে তিনি ভ্যাট সরকারি কোষাগারে জমা দিবেন। এই হলো ভ্যাটের সাধারণ স্কিম। যে ভ্যাট দিবেন ক্রেতা ভ্যাট বিক্রেতার হাতে দিয়ে আসবেন মূল্যের সাথে। বিক্রেতা মূল্য নিজে রেখে দেবেন, ভ্যাট সরকারকে দিয়ে দেবেন। এখন সমস্যা হলো যে ক্রেতা ভ্যাট বিক্রেতার হাতে দিয়ে আসেন, কিন্তু সকল বিক্রেতা এই ভ্যাট সঠিকভাবে হিসাব করে সরকারি কোষাগারে জমা দেন না। অনেকে দেন, আবার কেউ কেউ দেন না। এই কারণে এই যে ভ্যাট ফাঁকির একটা আশঙ্কা থেকে যায়। এই জন্যে কিছু কিছু ক্ষেত্রে সরকার ভ্যাট উৎসে কর্তনের বিধান করেছে। ভিডিএস, ভ্যাট উইথহোল্ডিং, ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স, ভিডিএস বলা হয়। ট্যাক্সে আছে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, ভ্যাটে আছে ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স। এর অর্থ কি? এর অর্থ হলো কিছু ক্ষেত্রে সরকার ক্রেতাকে বলে দিয়েছে যে ক্রেতা যখন পারচেজ করবে, তখন ক্রেতা ভ্যাট বিক্রেতার হাতে না দিয়ে ভ্যাট সরাসরি সরকারি কোষাগারে জমা দিয়ে দিবে। এই সিস্টেমকে বলা হয় হলো ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স। ভ্যাটের যে সাধারণ যে বিধান, যে ক্রেতা বিক্রেতার কাছে ভ্যাট দিয়ে আসবে, তার বাইরে এই আর একটা বিধান হলো
যে ক্রেতা সরাসরি সরকারি কোষাগারে ভ্যাট জমা দিয়ে দিবে, ক্রেতা ভ্যাট বিক্রেতার হাতে দিবে না। একে বলে হলো ভ্যাট ডিডাকশন এট সোর্স। কিছু প্রতিষ্ঠানকে এই বলা হয়েছে যে এই প্রতিষ্ঠানগুলো এই সোর্সে ভ্যাট ডিডাকশন করবে। সকল ক্রেতা, লক্ষ লক্ষ কোটি কোটি ক্রেতা সবাই এই সোর্সে ভ্যাট ডিডাকশন করে সরকারি কোষাগারে জমা দিবে, এটা একটা অ্যাবসার্ড আনরিয়ালিস্টিক আইডিয়া, এটা হতে পারে না। এই জন্যে কিছু ক্রেতাকে সরকার আইডেন্টিফাই করেছে, এনবিআর কিছু ক্রেতাকে আইডেন্টিফাই করেছে, আইডেন্টিফাই করে এই ক্রেতাদেরকে দায়িত্ব দিয়েছে যে তাদের কাজ হলো ভ্যাট সরাসরি সরকারি কোষাগারে জমা দিয়ে দেয়া, বিক্রেতার হাতে না দেয়া। এই ক্রেতা কারা? এই ক্রেতা হলো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, এনজিও এবং মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। এই যে কতগুলো প্রতিষ্ঠানের নাম আমি বললাম, এই প্রতিষ্ঠানগুলোকে বলা হয় উৎসে ভ্যাট কর্তনকারী সত্তা, উইথহোল্ডিং এন্টিটি, ভ্যাট উইথহোল্ডিং এন্টিটি। এই সত্তাগুলোকে, এই এন্টিটিগুলোকে, এই প্রতিষ্ঠানগুলোকে এনবিআর বলে দিয়েছে যে এই প্রতিষ্ঠানগুলো যখন কোনো ক্রয় করবে, ক্রয় করলে এই প্রতিষ্ঠানগুলো বিবেচনা করে দেখবে যে এখানে ভ্যাট উইথহোল্ড করার, ভ্যাট উৎসে কর্তন করার দায়িত্ব আছে কিনা। এই প্রতিষ্ঠান ভ্যাট বিক্রেতার কাছে না দিয়ে সরাসরি ভ্যাট সরকারি কোষাগারে জমা দিয়ে দিবে। ভ্যাট উইথহোল্ডিং এন্টিটি, ভ্যাট উৎসে কর্তনকারী সত্তা যাদের নাম আমি বললাম, এর মধ্যে আছে লিমিটেড কোম্পানি, লিমিটেড কোম্পানি, বোথ প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। আমরা জানি অনেক হাসপাতাল আছে আমাদের দেশে যেটা লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি। এই হাসপাতালগুলোর, এই লিমিটেড কোম্পানি হিসাবে এই হাসপাতালগুলোর ভিডিএস উইথহোল্ড করার দায়িত্ব আছে, ভ্যাট উৎসে কর্তন করার দায়িত্ব আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভ্যাট উৎসে কর্তন করা আর হাসপাতালের সেবার উপরে ভ্যাট দেওয়া এক জিনিস না। হাসপাতাল যে সেবার উপরে ভ্যাট দেয় সেই সেবা ভ্যাট মুক্ত, কিন্তু হাসপাতাল যে সমস্ত ক্রয় করে, হাসপাতাল মেশিন ক্রয় করে, হাসপাতাল টিস্যু ক্রয় করে, হাসপাতাল সাবান ক্রয় করে, হাসপাতাল ফার্নিচার ক্রয় করে, হাসপাতাল কনসালটেন্সি সেবা ক্রয় করে, হাসপাতাল অডিট সেবা ক্রয় করে, হাসপাতাল আরও নানান ধরনের পণ্য এবং সেবা ক্রয় করে। যখন হাসপাতাল এই পণ্য এবং সেবা ক্রয় করে, সেই পণ্য এবং সেবার উপরে যদি ভ্যাট থাকে, তাহলে সাধারণ নিয়মে হাসপাতাল যখন ক্রয় করে তখন ক্রেতা হিসেবে বিক্রেতার কাছে ভ্যাট দিয়ে আসার কথা। কিন্তু সরকার কিছু ক্রেতাকে দায়িত্ব দিয়েছে যে বিক্রেতার কাছে ভ্যাট দিতে হবে না, ক্রেতা নিজে সরকারি কোষাগারে জমা দিয়ে দিবে উইথহোল্ডিং এন্টিটি হিসেবে। হাসপাতালও একটা উইথহোল্ডিং এন্টিটি, ভ্যাট উইথহোল্ডিং এন্টিটি। হাসপাতালকে বিবেচনা করে দেখতে হবে যে এই ক্ষেত্রে আমি যে ক্রয় করছি, এই ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য আছে কিনা এবং সেই ভ্যাট উইথহোল্ড করে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য নির্দেশনা আছে কিনা। ভ্যাটের একটা বিধিমালা আছে, উৎসে ভ্যাট আদায় এবং কর্তন বিধিমালা। সেই বিধিমালাতে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে উৎসে কর্তন করতে হবে, কোন কোন ক্ষেত্রে উৎসে কর্তন করতে হবে না। তো প্রিয় দর্শকবৃন্দ, আমার মনে হয় আজকের এই বিষয়টা আমি স্পষ্ট করে বোঝাতে পেরেছি যে একটা হাসপাতাল, তার সেবার উপরে ভ্যাট নেই, হাসপাতাল যে সেবা দেয় তার উপরে ভ্যাট নেই, কিন্তু তারপরও হাসপাতালকে কেন ভ্যাট পরিশোধ করতে হবে, কি ভ্যাট পরিশোধ করতে হবে, কখন পরিশোধ করতে হবে, কেন হাসপাতালে ভ্যাট অফিসার চিঠি লাগে, কেন হাসপাতালে ভ্যাট অডিট হয়। হাসপাতাল যখন লিমিটেড কোম্পানি তখন তার ভ্যাট উৎসে কর্তন করার দায়িত্ব আছে। হাসপাতাল যখন পারচেজ করে, কোনো পণ্য বা সেবা পারচেজ করে, তখন এই পারচেজের সাথে হাসপাতালে যারা জড়িত, ফাইন্যান্স, অ্যাকাউন্টস, পারচেজ ডিপার্টমেন্ট, তাদেরকে এইগুলো বুঝতে হবে যে এই ক্ষেত্রে ভ্যাট উৎসে কর্তন করার দায়িত্ব আছে কিনা। যদি ভ্যাট উৎসে কর্তন করার দায়িত্ব থাকে তাহলে ভ্যাট উৎসে কর্তন করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। আরও কিছু কমপ্লায়েন্স আছে, সেই কমপ্লায়েন্সগুলো করতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হাসপাতাল সেবার উপরে ভ্যাট নেই, কিন্তু হাসপাতাল যদি লিমিটেড কোম্পানি হয় তাহলে তার ভ্যাট উৎসে কর্তন করার দায়িত্ব আছে। তো আমি আশা করি যারা হাসপাতালের সাথে জড়িত, হাসপাতালে বিশেষ করে ফাইন্যান্স, অ্যাকাউন্টস, অডিট, প্রকিউরমেন্ট, এই সমস্ত ডিপার্টমেন্টে যারা কাজ করেন, তারা আমার আজকের এই যে ভিডিওটা, এই ভিডিওটা দেখে
আপনারা যাদের এটা স্পষ্ট ছিল না যাদের কাছে, তারা স্পষ্ট হবেন। আর যারা আগে থেকে জানতেন তাদের হয়তো আরও একটু ক্ল্যারিফাইড হলো যে কেন হাসপাতালকে ভ্যাট পরিপালন করতে হবে, সে বিষয়টা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো আপনারা ভ্যাট সংক্রান্ত কোনো জটিলতা যদি থাকে যে কোনো বিষয়ে, আপনারা দয়া করে কমেন্ট বক্সে লিখবেন। পরবর্তী ভিডিওগুলোতে এই বিষয়গুলো আমি স্পষ্ট করার চেষ্টা করব। আমাদের দেশে এই ভ্যাট কমপ্লায়েন্স নিশ্চিত করতে হলে ভ্যাট সচেতনতা সৃষ্টি করতে হবে। তো আমি আশা করি যে আমার এই ভিডিওগুলো ভ্যাট সচেতনতা সৃষ্টিতে কিছুটা হলেও অবদান রাখবে। এই বলে আমার আজকের এই প্রেজেন্টেশন শেষ করছি। ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।